হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জ্ঞান সিন্ধু। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর গণিত প্রভা বইয়ের পেজ নাম্বার 95 এর কোষে দেখি 7 এর 1 থেকে 8 অবধি ডেসক্রাইব করব। আমার চ্যানেলে তোমরা প্রতিটা পেজে পর সলিউশন পেয়ে যাবে এবং আমি চ্যাপ্টার ওয়াইজ প্লেলিস্ট তৈরি করে দিয়েছি, যার লিংক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিয়েছি। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো দেখো 1 নম্বরে কি বলেছে, বর্গাকার সাদা কাগজে 10 গুণ 10 সমান বর্গাকার ঘর তৈরি করে আলাদা রং দিয়ে হাতে কলমে এত গুণ এত ও এত গুণ এত এদের মান কত দেখি। তার মানে এখানে কি করতে হবে, তোমাদের একটা স্কেল নিয়ে এখানে বলেছে দেখো 10 গুণ 10, তার মানে ওপরে একটা দাগ টেনে নাও যেটার মান হবে 10। এর মানে তোমরা ওপরে 10টা ঘর নিয়ে নিতে পারো। তো ওপরে আমি 10টা ঘর নিয়ে নিচ্ছি। দেখো 10টা ঘর আমি নিয়ে নিয়েছি। এবার ঠিক স্কেলটাকে ডান দিকে বসিয়ে আমি আবার 10খানা ঘর নিয়ে নেব। দেখো 10টা ঘর নিয়ে নিয়েছি। এবার ঠিক ওপরের বাহুটার সমান করে আমি নিচেতে একটা লাইন টেনে নেব, যেখানেও আমি কিন্তু 10টা ঘরেরই দাগ টানবো। দেখো টেনে নিয়েছি। এবার বাম দিকটাতেও আমি টেনে নিচ্ছি। তো এখানে আমি 10 গুণ 10 মানে এই দিকে হচ্ছে টোটাল 10টা ঘর নিয়ে নিয়েছি। আমি এখানে একটু দাগ টেনে দিচ্ছি, এখানে লিখে দিচ্ছি 10টা ঘর নিয়েছি বলে। আর এই দিকেও আমি লিখে নিচ্ছি 10। এই ওপরের লাইনটা একটু মুছে আমি জাস্ট একটু ওপরে শিফট করে দিচ্ছি। এখন দেখো এখানে বলেছে 0.5 গুণ 0.9, তো এটাকে আমি এখানে লিখে নিচ্ছি 0.5 গুণ 0.9। এটা যেহেতু দশমিকে আছে এটাকে আমি ভগ্নাংশে প্রকাশ করে নিচ্ছি। তাহলে প্রথমে 0.5 যেটা রয়েছে সেটাকে আমি 5/10 লিখতে পারবো, কারণ দশমিকের পর একটা ডিজিট রয়েছে, গুণ 0.9টাকে আমি লিখে নিচ্ছি 9/10। এই ক্ষেত্রেও দশমিকের পর একটা ডিজিট আছে, তাই একের পিঠে একটা শূন্য হবে। এটার মানে কি বোঝাচ্ছে, 10টা ঘরের মধ্যে 5টা ঘরকে নিতে বলছে, আর এইখানে 10টা ঘরের মধ্যে 9টা ঘরকে নিতে বলছে। এইটা হচ্ছে একটা সাইডের ভ্যালু আর এইটা হচ্ছে আর একটা সাইডের ভ্যালু। তাহলে আমি যদি এদিক থেকে নিই, দেখো 10টা ঘরের মধ্যে 5টা নিয়ে নিচ্ছি, 1 2 3 4 5। আর এই পরেরটা হচ্ছে 10টা ঘরের মধ্যে 9টা ঘর, তাহলে আমি নিয়ে নিচ্ছি 1 2 3 4 5 6 7 8 9। দেখো তার মানে আমি এইটুকু ঘরটাকে রং করে নেব। তো চলো আমি রং করে নিচ্ছি। তো দেখো আমি রং করে নিয়েছি এবং সাইডের লেন্থের মানগুলো আমি লিখে দিয়েছি। আর এখানে দেখো বলেছে 0.2 আর 0.8, তাহলে এখানে আমি লিখতে পারি 0.2 গুণ 0.8কে কি লিখতে পারবো, পরের লাইনে 2/10 লিখতে পারবো, আর এখানে হচ্ছে 8/10 লিখতে পারবো। এর মানে হচ্ছে 10টা ঘরের মধ্যে দুটো ঘরকে রং করে নেব এবং 10টা ঘরের মধ্যে কিন্তু 8টা ঘরকে রং করে নেব। এইটা হচ্ছে একটা বাহু আর এইটা হচ্ছে অন্য বাহুটা, মানে ঠিক তার পাশের বাহুর কথাই বলা হচ্ছে। তো এখানে নিয়ে নিচ্ছি আমি দুটো ঘর আর এদিকে 8টা ঘর, তার মানে নিচের দিক থেকে দুটো নিয়েছি আর ওপর দিক থেকে 8টা, মানে 10টা ঘর থেকে টোটাল দুটো ঘর বাদ দিলেই কিন্তু 8টা ঘর হয়ে যাচ্ছে, এই যে। আর এদিকে দুটো। দেখো তো এইটাকে এবার কালার করে নিচ্ছি। তো এটা হচ্ছে 0.2 আর এদিকটা হচ্ছে 0.8। আমি দাগগুলো দিয়ে নিচ্ছি। দেখো বাম দিকে 10টা ঘর আর ওপর দিকে 10টা ঘর,
দিয়ে একটা চতুর্ভুজ বেরিয়েছে। এখানে 10 গুণ 10 এর মানে কি 100। তার মানে এই যে গোটা বক্সটা পেয়েছি, এই গোটা বক্সটার মধ্যে কিন্তু টোটাল 100 খানা বক্স রয়েছে। আর তার মধ্যে থেকে আমাকে এইটাকে আর এইটাকে রং করে নিতে বলেছে। এর মানে বললাম কি না, 10টা ঘরের মধ্যে আমাকে 5টা রং করে নিতে হবে, আর 10টা ঘরের মধ্যে 9টা ঘরকে রং করে নিতে হবে। ঠিক সেই অনুযায়ী কিন্তু আমি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে গেছি। দেখো এইটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল প্রথমটার। আর দ্বিতীয়টার দেখো এই যে এইটা রয়েছে, তো এর মানে কি দ্বিতীয় যে আয়তক্ষেত্রটা রয়েছে সেই আয়তক্ষেত্রের কিন্তু ক্ষেত্রফল এটা। জাস্ট এইটুকু করলেই তোমাদের হয়ে যাবে। তো চলো এবার চলে যাই নাম্বার 2-তে। তো দেখো নাম্বার 2-তে কি বলেছে, বলছে মিঠু 4টি খাতা কিনবে। একটি খাতার দাম এত টাকা হলে মিঠুকে কত টাকা জোগাড় করতে হবে হিসাব করি। তো তোমাকে কি কি ইনফরমেশন দিয়ে দিয়েছে সেগুলো আগে দেখে নিতে হবে। এখানে দেখো খাতার কথা বলেছে, আর এখানেও খাতার কথা বলেছে। আর এই যে লাইনটা রয়েছে এই লাইনের মধ্যেই কিন্তু একটা খাতার দাম কত সেটা কিন্তু বলে দিয়েছে। এবার তোমায় জিজ্ঞাসা করেছে কত টাকা জোগাড় করতে হবে। তাহলে তোমরা কি করবে, যেটাকে বার করতে বলেছে সেটাকে ডান দিকে লিখে নেবে। আমি তোমাদের একটা রাফ করে নেওয়ার জন্য দেখিয়ে দিচ্ছি। এদিকে লিখতে পারো দাম, ঠিক তার বাম দিকটায় লিখে নেবে খাতা বা খাতার সংখ্যা। তোমরা জাস্ট এটা একটু রাফে করে নেবে। একটি খাতার দাম তোমাকে বলে দিয়েছে কত, 12.75। তাহলে 4টে খাতার দাম কত, তোমরা এখান থেকেই কিন্তু একটা লেখা লিখে নিতে পারবে। যেহেতু এগুলো লেখা অঙ্ক তোমাদের লিখে লিখে করতে হবে, তাহলে একটা খাতার দাম এত, 4টে খাতার দাম বার করে নিতে পারবে। এবার দেখো আমি লিখছি, তাহলে একটি খাতার দাম 12.75 টাকা। তাহলে 4টি খাতার দাম, এবার তোমরা ভাগ করবে না গুণ করবে। এখানে দেখো একটি খাতার দাম বলে দিয়েছে, তাহলে 4টি খাতার দাম অবশ্যই বেশি হবে। যখন বেশি হবে দেখবে সেই ক্ষেত্রে কিন্তু তোমরা গুণ করে দেবে। তাহলে এটা কি হবে, 12.75 গুণ 4, এটাকে আমি ব্র্যাকেটের মধ্যে লিখছি, দিয়ে লিখছি কি না টাকা, সমান দিয়ে এখানে 12.75 এর সাথে কি করব, 4কে গুণ করে দেব। দিয়ে দেখো কত বেরোচ্ছে, 5 4 20, শূন্য হাতে রইল 2, 4 7 28 আর 2 30, শূন্য বসলো, হাতে রইল 3, 4 2 8 আর 3 হচ্ছে 11। তাহলে 11 1, হাতে রইল 1, 4 1 4 আর 1 হচ্ছে 5, আর ঠিক দশমিকটা ওর নিচে নিচে বসে গেল। তাহলে কত হলো না 51.00 টাকাও যা, 51 লেখাও তাই, 51 টাকাও হচ্ছে তাই। তাহলে অতএব লিখে নিচ্ছি, কি জিজ্ঞাসা করেছে কত টাকা জোগাড় করতে হবে, আমি লিখে নিচ্ছি 51 টাকা জোগাড় করতে হবে। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। তোমাদের যে কোনো ম্যাথই যখন থাকবে জাস্ট এই রকম জিনিসটা একটুখানি ডান সাইডে রাফে করে নেবে, তাহলেই তোমরা কি লেখাটা লিখতে হবে সেটা কিন্তু বুঝে যাবে। তোমাদের যেটা বার করতে বলবে সেটাকে তোমরা অবশ্যই ডান দিকে লেখার চেষ্টা করবে এইখানেতে। তো চলো এবার চলে যাই নাম্বার 3-তে। নাম্বার 3-তে কি বলেছে দেখো, রোজিনা বিবি তার জমির এত অংশে বাড়ি করেছেন। ধরো তার জমি রয়েছে এতটা, এই জমিটার 0.35 অংশ ধরো এতটা, এই যে এই দিকটাতে কি করেছেন না বাড়ি করেছেন। আমি এখানে বাড়ি লিখে রাখছি। তারপর কি বলেছেন, বাকি অংশের এত অংশে, মানে এখন এই যে বাকি যেটুকু পড়ে আছে এইটুকু অংশের মধ্যে আবার 0.2 অংশ, ধরো এইটুকু অংশেতে কি করেছেন না ফুল চাষ করেছেন। আমি লিখে রাখছি ফুল।
এখন জিজ্ঞাসা করেছেন তিনি তার জমির কত অংশে ফুলের চাষ করেছেন হিসাব করি। মানে তোমাকে এইটুকু অংশটা কত সেইটা বার করতে বলেছে। তাহলে গোটা জমিটা কত সেটা কিন্তু তোমাকে বলে দেয়নি। তাহলে ধরে নাও, এখানে লেখো ধরি বা লিখতে পারো মনে করি, আমি ধরি লিখছি। ধরি সমগ্র জমির অংশ এক, মানে এই গোটা জমিটাকে আমি এক অংশ ধরে নিচ্ছি। তাহলে বাড়ি করেছেন কত বলেছে, তার জমির এত অংশে। তার মানে এখানে কি করবে, এক, মানে তার জমিটাকে তো আমি এক অংশ ধরে নিয়েছি, তাই লিখেছি জমির, তাই ধরেছি এক এর। এবার এর মানে আমরা কি জানি, গুণ। তাহলে গোটা জমি এর 0.35 অংশ, তাহলে এটাকে লিখে নিচ্ছি এত অংশ। তো কোনো সংখ্যার সঙ্গে যদি এক গুণ করা হয় তাহলে সেই সংখ্যাটাই থাকে। তাহলে এখানে কত উত্তর বেরোবে, 0.35 অংশই কিন্তু বেরোবে। আমি এখানে লিখে নিলাম 0.35 অংশ, মানে আমার এইটুকু অংশটা বেরোলো। এখন বলেছে বাকি অংশের এত অংশে, তাহলে আমাকে আগে প্রথমে বাকি অংশটা বার করে নিতে হবে। তাহলে লিখে নিচ্ছি বাকি অংশ কিভাবে বার করব না, সমগ্র অংশ থেকে, পুরোটাকে তো আমি এক অংশ ধরেছি এইখানে, তাহলে এই পুরো অংশ থেকে আমি কি করব, বিয়োগ করব 0.35 অংশকে। তাহলে এই অংশ আমি বিয়োগ করে দেব। তাহলে বিয়োগটা কিভাবে করবে, এখানে 1 লেখা আছে, মানে 1 এর পরেতে পয়েন্টটা রয়েছে, তারপর দুটো জিরো তুমি লিখে নিতে পারো, আর এখানে হচ্ছে 0.35 নিচেতে লিখে নিলাম। তাহলে এই দুটোকে বিয়োগ করে দেব। কত বেরোচ্ছে বিয়োগফল, এখানে দেখো বেরোচ্ছে 5, আর এখানে হচ্ছে 6, আর এখানে বেরোচ্ছে 0। তাহলে এখানে পয়েন্টটা বসলো। তাহলে বাকি অংশ কত আছে, সমান এখানে লিখে নিচ্ছি 0.65 অংশ, মানে এইটুকুটাকে এখন আমি বার করলাম। এখন বলেছে বাকি অংশের এত অংশে ফুল চাষ হয়েছে, তাহলে লিখে নিতে পারি ফুল চাষ হয়েছে সমান হচ্ছে বাকি অংশের, মানে হচ্ছে 0.65 অংশের। এখন অংশের বলেছে বলে আমি এখানে গুণ চিহ্ন বসিয়ে দেব। কত অংশ বলেছে, 0.2 অংশ। তাহলে এটাকে ব্র্যাকেট দিয়ে আমি বাইরে লিখে নিচ্ছি অংশ। এই দুটোকে গুণ করলে কি বেরোবে, তোমরা কি করবে না 65 এর সঙ্গে ডাইরেক্টলি 2 কে গুণ করে দেবে। 5 2 10 0, হাতে রইল 1, আর 6 2 12, আর 1 হচ্ছে 13। তাহলে এটা কত বেরোচ্ছে, 130। এখন দেখো পয়েন্টের পর এখানে দুটো ডিজিট রয়েছে, আর পয়েন্টের পর এখানে একটা ডিজিট রয়েছে, মানে টোটাল 3টে ডিজিট। তাহলে পিছন দিক থেকে 3টে ডিজিট আগে কিন্তু তোমাদের দশমিকটাকে বসাতে হবে। দেখো আমি বসিয়ে দিয়েছি। তাহলে এটা হচ্ছে 0.130 অংশ, বা এটাকে তোমরা লিখতে পারো 0.13 অংশ, তোমরা দুটোই লিখতে পারো। তাহলে উত্তরটা তুমি কি লিখে নেবে, অতএব তিনি তার জমির 0.13 অংশে ফুলের চাষ করেছেন। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। তাহলে চলো এবার চলে যাই নাম্বার 4-এতে। তো দেখো 4 নম্বরে কি বলেছে, আমার কাছে এত টাকা আছে, আমার টাকার এত অংশ দিয়ে খাতা কিনলাম। আমার টাকার মানে এখানে কোন টাকাটার কথা বলছে, এই টাকাটার কথা বলছে। এই টাকার বলেছে মানে
150-এর সাথে আমরা গুণ করে দেব 0.3কে। তারপর দেখো বলেছে এবং আমার টাকার, আবার বলেছে আমার টাকার এত অংশ, এইটা মানে কত? এটা মানেও হচ্ছে 150, আর টাকার বলেছে মানে গুণ করে দেব, গুণ 0.4 করে দেব। তো আমার টাকার এত অংশ দিয়ে গল্পের বই কিনলাম। তাহলে কেনা মানে কি? তোমার কাছে 150 টাকা ছিল, যখন তুমি এখানে খাতা কিনলে তোমার একবার টাকা গেল, মানে দোকানদারকে তুমি টাকা দিয়ে দিলে। আবার যখন তুমি গল্পের বই কিনলে তখন আবার তোমার কাছে যে টাকাটা ছিল সেই টাকাটা থেকে কিন্তু আবার একবার দোকানদারকে তুমি টাকা দিয়ে দিলে। এখন বলেছে এখন আমার কাছে কত টাকা পড়ে আছে হিসাব করি। তাহলে তুমি লিখে নেবে প্রথমেই আমার কাছে আছে 150 টাকা। পরের লাইনে লিখবে খাতা কিনতে খরচ হয়েছে আমার টাকার এত অংশ বলেছে, তার মানে লিখে নেব 150 টাকার 0.3 অংশ, তার মানে এত, পাশে এককটা কি হবে না টাকা হবে। তাহলে পরের লাইনে ইকুয়াল দিয়ে লিখে নিচ্ছি 150 গুণ 0.3, মানে সেটাকে তুমি ভগ্নাংশে লিখতে পারবে 3/10, কারণ দশমিকের পর একটা ডিজিট রয়েছে, সেই জন্য একের পিঠে তুমি একটা শূন্য দিয়েছো, পাশে কি হবে একক টাকা। এখন দেখো এই শূন্য আর এই শূন্য কেটে গেল, তাহলে 15 কত হচ্ছে 45, আমি লিখে দিলাম 45 টাকা। দেখো এইটুকুটা ক্লিয়ার হয়েছে কিনা। তো এরপর দিয়েছে দেখো গল্পের বই কিনতে, তাহলে লিখে নিচ্ছি গল্পের বই কিনতে খরচ হয়েছে, কি বলেছে আবার বলেছে আমার টাকার, তাহলে আমার কাছে ছিল হচ্ছে 150 টাকা, এই টাকাটার 0.4 অংশ। তো এইখানে এটাকে এককটাকে লিখে নেব এত টাকা, যার অংশ বলছে আমি তার একক লিখবো। তো এখানে টাকার অংশ বলেছে তাই আমি টাকা একক লিখেছি। তো এখানে পরের লাইনে লিখে নিচ্ছি 150 গুণ 4/10। এই ক্ষেত্রেও দেখো শূন্য আর শূন্য কাটলো, পাশে এখানে লিখে নিচ্ছি এককটা টাকা, তাহলে 15×4 হচ্ছে 60, তাহলে এত টাকা। তাহলে প্রথমবার তোমার এই এত টাকা খরচ হয়ে গেছে 150 থেকে, আর দ্বিতীয়বারে তোমার এত টাকা খরচ হয়ে গেছে বাকি টাকাটা থেকে। এখন তোমায় প্রশ্ন করেছে এখন আমার কাছে কত টাকা পড়ে আছে হিসাব করি। তাহলে আমার কাছে পড়ে আছে কত টাকা না 150 টাকা ছিল, সেখান থেকে আমি খরচ করে দিয়েছি 45 টাকা, তাই 45 মাইনাস করে নিলাম। আবার দেখো 60 টাকা খরচ হয়েছে, তাই 60 টাকা আবার মাইনাস করে নিলাম। তো এত এখানে লিখে নিচ্ছি টাকা। তো প্রথমবার তুমি কি করবে 150 থেকে 45কে বাদ দিয়ে দেবে, তাহলে সেই ক্ষেত্রে তোমার কত বেরোচ্ছে না এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 0 আর এখানে হচ্ছে 1। তো এইটুকুটার হিসাবটা করলাম, এখন সেটা থেকে আবার কি বিয়োগ দেবে না এই 60টাকে বিয়োগ দেবে, তাহলে এটা হচ্ছে এখানে লিখে নিচ্ছি 60, মাইনাস করলে কত বেরোচ্ছে এখানে 5, এখানে হচ্ছে 4, তাহলে উত্তর বেরোচ্ছে 45 এত টাকা। তোমরা এইভাবেও লিখতে পারো, অথবা এই লাইনটাকে তোমরা একটু মডিফাই করে ঠিক এই রকম লিখতে পারো 150 মাইনাস দিলাম, এবার এইটা থেকে মাইনাস কমন নিচ্ছি আর এইটা থেকে মাইনাস কমন নিচ্ছি, সেই মাইনাস কমন নিয়ে আমি এই মাইনাসটাকে লিখে নিয়েছি।
তো এখন ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমি ভিতরে লিখছি 45 প্লাস 60। দেখো, তো এইভাবেও যদি তোমরা লিখে নাও লাইনটাকে তাহলেও হবে। তো এই ক্ষেত্রে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করবে, তো এইখানে লিখবে 150 মাইনাস এই দুটোকে যোগ করে এখানে বসাবে। তো কত হচ্ছে 60 যোগ 45, মানে এখানে হচ্ছে 5 আর এখানে হচ্ছে 10, তার মানে হচ্ছে 105 এইটা বেরোচ্ছে। তো তারপরের লাইনে 150 মাইনাস 105 মানে হচ্ছে 45। সেমই অ্যান্সার বেরোবে, তোমরা যে কোনো একটা ফরম্যাট কিন্তু করে নিতে পারো। এখানেও টাকা হবে আর এখানেও টাকা হবে। আমি এর মানে বোঝালাম যে তুমি এইটুকুটার জায়গায় এইটুকুটাও করতে পারো, যেটা তোমার কাছে কমফোর্টেবল হবে তুমি সেটাই করবে। তো এই ক্ষেত্রে আমি ডান সাইডেরটাকে রাফ হিসাবে নিয়ে নিচ্ছি। তো এখানে লিখে নিচ্ছি, অতএব আমার কাছে টাকা পড়ে আছে। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। তো চলো এবার চলে যাই নাম্বার 5-এ। তো দেখো কি দিয়েছে, বলছে আজ আমরা মোটর গাড়িতে এত কিমি পথ যাব। 1 কিলোমিটার যেতে ওই মোটর গাড়ির এত লিটার পেট্রোল খরচ হয়। হিসাব করে দেখি আমাদের মোট কত লিটার পেট্রোল দরকার। তো তোমাকে কি কি ইনফরমেশন দিয়ে দিয়েছে সেগুলো দেখতে হবে, আর কি বার করতে বলেছে সেটা তোমায় দেখতে হবে। তো প্রথমেই দেখো এই যে দ্বিতীয় লাইনটা রয়েছে সেই লাইনটাতে দেখো এখানে দূরত্ব দিয়েছে 1 কিলোমিটার আর এইখানেতে লিটার দিয়েছে, মানে হচ্ছে কতটা তেল খরচ হচ্ছে সেইটা বলেছে। এইখানে দেখো আর একটা তোমাকে দূরত্ব দিয়ে দিয়েছে। এখন তোমাকে বার কি করতে বলেছে, কত লিটার পেট্রোল দরকার। তাহলে যেটা তোমাদের বার করতে বলেছে আমি বারবার করে বলেছি যে সেটা তোমাদের ডান দিকে লিখে নিতে হবে। তাহলে এদিকে তুমি রাফেতে যা হোক কিছু লিখে নিতে পারো, তুমি একক ধরেও লিখে নিতে পারো। আমি লিখে নিচ্ছি লিটার, বাট এটা অবশ্যই তোমরা রাফে করবে। আর এদিকে লিখে নিচ্ছি কিলোমিটার, কিলোমিটারটাকে লিখে নিচ্ছি কিমি। এটাই অ্যাকচুয়ালি লেখার কথা হচ্ছে, প্রথমেরটাই দূরত্ব আর পরেরটাতে হচ্ছে তেলের পরিমাণ দিয়ে পাশে এককগুলোকে লিখতে হয়। তো এই ক্ষেত্রে যেহেতু রাফে করছি তো আমি একক ধরেই করে নিচ্ছি। দ্বিতীয় লাইনটাতে দেখো 1 কিলোমিটার যেতে এত লিটার খরচ হয়েছে বলেছে, তাহলে লিটারটা আমার ডান সাইডে আমি লিখে নিয়েছি। তো এখানে লিখে নিচ্ছি 0.078 আর এই দিকে কিলোমিটার লিখেছি তাই এখানে লিখে নিচ্ছি 1। এখন প্রথম লাইনেই দিয়ে দিয়েছে শুধু পথটা, তাহলে লিখে নিচ্ছি 74.5 কিলোমিটার আর কতটা বার করতে আমাকে বলেছে, মানে এর জন্য কত লিটার আমার পেট্রোলের দরকার হবে। তাহলে এই ক্ষেত্রে দেখো তুমি লেখা অঙ্কটার কিন্তু লেখাটা লিখে নিতে পারবে। 1 কিমি পথ অতিক্রম করতে এতটা তেলের দরকার হয় বা এতটা তেলের প্রয়োজন হয় বা এতটা তেল খরচ হয়, যা খুশি লিখতে পারো। আমি লিখে নিচ্ছি 1 কিলোমিটার বা 1 কিমি যেতে মোটর গাড়িতে তেল লাগে বা তেল প্রয়োজন হয় 0.078 লিটার। তারপরের লাইনে কি লিখবো না, 94.5 কিলোমিটার যেতে মোটর গাড়িতে তেলের প্রয়োজন হয়। এবার দেখো 1 কিলোমিটার যেতে যদি এত লিটার প্রয়োজন হয় পেট্রোলের, তাহলে তার থেকে বেশি কিলোমিটার অতিক্রম করতে নিশ্চয়ই বেশি তেলের প্রয়োজন হবে। তাহলে আমরা কি করব না, গুণ করে দেব। তাহলে লিখে নিচ্ছি 0.078 গুণ 94.5, এই দুটোকে আমাদের গুণ করে দিতে হবে। তো পাশে এককটা কি লিখবে, লিটার। আমি এই ডান দিকের অংশটা একটু পরিষ্কার করে দিচ্ছি। এবার তোমরা কি করবে, যে কটা ডিজিট আছে জিরো ছাড়া সে কটাকে গুণ করে নেবে। মানে এখানে তোমরা এইটা থেকে নিয়ে নেবে 78 কে
আর এইটা থেকে নিয়ে নেবে 945। জিরো আর পয়েন্টগুলোকে দেখো আমি হাঁটিয়ে দিয়েছি, তো এই দুটোকে তোমরা গুণ করে নেবে। এই দুটোকে যদি গুণ করো তোমরা গুণফল হিসাবে 73710 পাবে। তো এখানে আমি লিখে নিচ্ছি 73710 এত লিটার। কিন্তু এখানে দেখো তোমাদের দশমিক রয়েছে। প্রথমটার জন্য দেখো পয়েন্টের পর 3টে ডিজিট আছে, আর এইখানে দেখো পয়েন্টের পর একটা ডিজিট আছে। তাহলে টোটাল কটা ডিজিট আছে? 4টে ডিজিট আছে। তাহলে পিছন দিক থেকে 4টে ডিজিট আগে তোমাদের পয়েন্টটা বসিয়ে দিতে হবে। তো আমি এই জায়গাটাতে পয়েন্টটা বসিয়ে দিচ্ছি। তার মানে অ্যান্সারটা বেরোচ্ছে 7.3710 লিটার। তাহলে আমি লিখে নিচ্ছি উত্তর হিসাবে, অতএব আমাদের মোট 7.371 লিটার পেট্রোল দরকার। এইখানে কিন্তু পয়েন্টের পর যতগুলো ডিজিট থাকবে এবং একদম শেষে যদি কোনো জিরো থাকে সেই জিরোটাকে তোমরা নাও লিখতে পারো। তো এই ক্ষেত্রে কিন্তু এটা হবে 7.371। এই জিরোটাকে কিন্তু আমি লিখছি না, তো সেইটাই দেখো অ্যান্সারে আমি লিখলাম। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। তো চলো এবার চলে যাই নাম্বার 6-এ। তো 6টা কি দিয়েছে দেখো, আলিশার দাদা বাড়ি থেকে সাইকেলে চেপে শিবপুর লঞ্চ ঘাটে পৌঁছাতে এত ঘন্টা সময় নিল, মানে তোমার টাইমটা বলে দিয়েছে। যদি সে ঘন্টায় এত কিমি বেগে সাইকেল চালায় তবে আলিশাদের বাড়ি থেকে শিবপুর লঞ্চ ঘাট কত দূরে হিসাব করি। মানে তোমাকে এখানে একটা সময় বলে দিয়েছে এবং এখানে দেখো বলেছে সে ঘন্টায়, মানে আর একটা সময় বলে দিয়েছে। এখানে ঘন্টায় মানে হচ্ছে 1 ঘন্টার কথা বলছে। 1 ঘন্টায় সে এত কিলোমিটার পথ অতিক্রম করেছে। এখন জিজ্ঞাসা করেছে আলিশাদের বাড়ি থেকে শিবপুর লঞ্চ ঘাট কত দূরে অবস্থিত, মানে তোমায় দূরত্বটা জিজ্ঞাসা করেছে। দূরত্বটা কত তোমায় বার করতে হবে। তাহলে তুমি ডান দিকে লিখে নাও দূরত্ব। আর একটা কার কথা বলেছে? সময়ের কথা বলেছে, যেটাকে আমি লিখে নিচ্ছি বাম দিকে, যেটাকে দিয়ে দিয়েছে ঘন্টা। তাহলে প্রথম লাইনে তো একটা ইনফরমেশন আছে, কিন্তু দ্বিতীয় লাইনে দেখো দুটো ইনফরমেশন দিয়েছে। একটা সময়ের কথা বলেছে আর একটা হচ্ছে দূরত্বের কথা বলেছে। তাহলে সময়টার কথাটা যেহেতু প্রথমে এখানে লিখেছি, তাই এখানে লিখে নিচ্ছি 1 ঘন্টায় সে 11.5 কিলোমিটার, মানে 11.5 কিলোমিটার কিন্তু গেছে। তাহলে 1.4 ঘন্টায় সে কত কিলোমিটার পথ অতিক্রম করবে তোমাকে বার করতে বলেছে। তাহলে লিখে নিচ্ছি, আমি ডান দিকের এটা দেখে দেখে লিখে নেব। তাহলে 1 ঘন্টায় পথ অতিক্রম করে 11.5 কিলোমিটার, যেটাকে কিমি লিখে নিয়েছে। তাহলে 1.4 ঘন্টায় পথ অতিক্রম করে। এখন দেখো 1 ঘন্টায় যতটা পথ অতিক্রম করবে তার থেকে যদি বেশি সময় দেওয়া হয় তাহলে বেশি পথ অতিক্রম করবে। তাহলে বেশি পথ অতিক্রম করতে গেলে আমাদের গুণ করতে হবে। তাই লিখে নিচ্ছি 1.5 গুণ 1.4। যখন দেখবে এরকম সময়ের সাথে সাথে দূরত্ব বাড়ছে সেইগুলোকে অ্যাকচুয়ালি সরল সম্পর্ক বলা হয়। যখন সরল সম্পর্ক হয় তখন কিন্তু এই কোণাকুনি গুণ হয়ে যায়, আর এই ওপরেরটাকে দিয়ে ভাগ হয়ে যায় অ্যাকচুয়ালি। কিন্তু নিচে তো 1 বলা মানে কিছু না লেখাও তাই, মানে যেমন আমরা 2/1 কে শুধু 2 লিখতে পারি, সেরকম সামথিং ডিভাইডেড বাই 1 যদি লিখি তাহলে সেটা আমরা নাও লিখতে পারি। সেই জন্য শুধুমাত্র গুণ ফর্মটাই আমরা লিখে নিচ্ছি, এইটা ডিভাইডেড বাই 1টা আর লিখছি না। তো এত কিমি, তাহলে এই দুটোকে আমাদের গুণ করে দিতে হবে। তো এই ক্ষেত্রে তোমরা কি করবে, 115 আর এখানে হচ্ছে 14, এই জিনিসটাকে তোমরা গুণ করে দেবে। এখানে তোমরা দেখবে গুণ করে গুণফলটা পাবে 1610। তাহলে আমি লিখে নিচ্ছি এখানে 1610।
এবার দেখো এখানে পয়েন্টের পর যেহেতু একটা ডিজিট আর এখানেও পয়েন্টের পর একটা ডিজিট, তার মানে টোটাল দুটো ডিজিটের আগে কিন্তু মানে পিছন দিক থেকে দুটো ডিজিটের আগে কিন্তু আমি পয়েন্টটাকে বসাবো। দেখো আমি এখানে বসিয়ে দিলাম এত কিমি। তো এটাকে লেখা যা, তুমি পরের লাইনে 16.1ও লেখা কিন্তু তাই হবে। এই যে জিরোটা লাস্টে রয়েছে সেটা কিন্তু তুমি নাও বসাতে পারো। তাহলে 16.1 কিমি এটার অ্যান্সার বেরোচ্ছে। তাহলে তুমি লিখে নিতে পারো অতএব আলিশাদের, ঠিক উত্তরটা কিন্তু কোয়েশ্চেনটা দেখে দেখেই লিখবে। আলিশাদের বাড়ি থেকে শিবপুর লঞ্চ ঘাটের কত দূরে জিজ্ঞাসা করেছে, লিখবে দূরত্ব এত কিমি। তাহলে আলিশাদের বাড়ি থেকে শিবপুর লঞ্চ ঘাটের দূরত্ব 16.1 কিমি। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। তাহলে চলো এবার চলে যাই নাম্বার 7-এ। তো দেখো নাম্বার 7-এ কি বলেছে, বলছে মা আমাকে এত কিগ্রা ডাল কিনে আনতে বলেছেন। 1 কিগ্রা ডালের দাম এত টাকা হলে কত টাকা নিয়ে দোকানে যাব হিসাব করি। তাহলে তোমাকে কত টাকা বার করতে বলেছে। আমি পাশে ডান পাশে লিখে নিচ্ছি টাকা, কারণ আমাকে টাকাটা বার করতে বলেছে বা মূল্যটা বার করতে বলেছে। আমি বারবার বলছি এটা কিন্তু তোমরা রাফে করে নেবে, পেন্সিল দিয়েও তোমরা করে নিতে পারো। আর ওজনটা পাশে দেখো বলে দিয়েছে, সেটার এককটাই আমি লিখে নিচ্ছি কিগ্রা। তাহলে দ্বিতীয় লাইনে তোমাকে বলে দিয়েছে 1 কিগ্রা ডালের দাম এত টাকা, আমি এখানে জাস্ট লিখে নিচ্ছি 1 কিগ্রা ডালের দামটা হচ্ছে 62.50 টাকা। আর এত কিগ্রা যেটা বলেছে সেটাকে ঠিক কিগ্রার নিচে লিখছি 2.5 কিগ্রা। তাহলে এত কিগ্রার দাম কত হবে জিজ্ঞাসা করেছে। তাহলে লেখা অঙ্কের লেখাটা আমরা লিখে নিই 1 কিগ্রা ডালের দাম, এই ডান দিকে এইটা আসলে লিখে নিতে কেন বলি, এখানে দেখো দু ধরনের লেখা হয়। 1 কিগ্রা ডালের দাম এত টাকা, আবার হয় কি না এত টাকা দিয়ে 1 কিগ্রা ডাল পাওয়া যায়। তো তোমরা যদি এই জিনিসটা একবার পাশে তৈরি করে নাও তাহলে কি লেখাটা লিখতে হবে তোমরা কিন্তু ইজিলি বুঝে যাবে। তাহলে 1 কিগ্রা ডালের দাম 62.50 টাকা। তাহলে 2.5 কিগ্রা ডালের দাম, অবশ্যই 1 কিগ্রা ডালের দাম যেটা হবে তার থেকে যদি বেশি কিগ্রা আমাকে ডাল দেওয়া হয় তাহলে বেশি টাকা দাম হবে। তাহলে আমরা কি করব 62.50 গুণ 2.5 লিখে নেব এত টাকা। তাহলে তোমরা এখানে কি করবে না 62.50টায় ওই পয়েন্টটাকে তুলে লিখে নিলাম, আর নিচেতে হচ্ছে 2.5টাকে শুধু 25 নিয়ে নিলাম। এইটাকে তোমরা গুণ করে নেবে। এইটা গুণ করলে দেখবে পাবে 05265 ঠিক এইটা তোমরা পাবে। তাহলে আমি লিখে নিচ্ছি 15625 এখন দেখো এখানে পয়েন্টের পর দুটো ডিজিট রয়েছে আর এখানে পয়েন্টের পর একটা ডিজিট আছে। তাহলে আমরা কি করব না পিছন দিক থেকে 3টে ডিজিট আগে কিন্তু পয়েন্টটাকে বসিয়ে দেব। তাহলে এখানে এই জায়গাটাতে আমি পয়েন্টটা বসিয়ে দিলাম। তাহলে এটা হচ্ছে 156.25, কারণ লাস্টে জিরোটা তোমরা নাও লিখতে পারো। তো এত এখানেও লিখে নিচ্ছি টাকা, এখানেও লিখে নিচ্ছি টাকা। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। তাহলে তোমাকে কি জিজ্ঞাসা করেছে, কত টাকা নিয়ে দোকানে যাব হিসাব করি। তাহলে লিখে নাও অতএব 156.25 মানে 25 টাকা দোকানে নিয়ে যেতে হবে, নিয়ে যেতে হবে। দেখো ক্লিয়ার হয়েছে কিনা, খুব ইজি ম্যাথ। তো চলো এবার চলে যাই নাম্বার 8-এ। তো 8 নম্বরে কি বলেছে দেখো, একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা এত সেমি,
সমবাহু ত্রিভুজ মানে কি? যে ত্রিভুজের তিনটে বাহু সমান হয়। সম মানে হচ্ছে সমান, আর বাহু তো বাহুই, তার মানে সমান বাহু হবে তিনখানা, সেটাকেই বলা হবে সমবাহু ত্রিভুজ। তো তার পরিসীমাটা বলে দিয়েছে। পরিসীমা কি জিনিস আমি বলে দিচ্ছি। তো বলেছে ওই সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য কত সেমি তা দশমিক সংখ্যায় হিসাব করি। তো প্রথমে আমি একটা সমবাহু ত্রিভুজ নিয়ে নিচ্ছি। দেখো, আমি একটা সমবাহু ত্রিভুজ নিয়ে নিয়েছি এবং প্রত্যেকটা বাহুকে আমি ধরে নিচ্ছি এ। এই বাহুটাও এ নিচ্ছি, এই বাহুটাও এ নিচ্ছি, এই বাহুটাও এ নিচ্ছি। মানে হচ্ছে এটার যদি 2 সেন্টিমিটার বাহুর দৈর্ঘ্য হয় তাহলে এটাও হবে 2 সেন্টিমিটার, আর এই দিকেও হবে কত না 2 সেন্টিমিটার। তো 2 সেন্টিমিটার প্রত্যেকবার লেখার জায়গাতেই আমি এ বলে লিখে নিচ্ছি, এ সেন্টিমিটার। তো এগুলোকে আমি জাস্ট একটু মুছে দিচ্ছি। এখন এই তিনটে বাহুকে যদি আমি যোগ করি, এ যোগ এ যোগ এ, সেইটাকেই কি বলা হবে না পরিসীমা বলা হবে। পরিসীমা মানে হচ্ছে যে কোনো জ্যামিতিক চিত্রের বর্ডার বা বাউন্ডারিটাকে বলা হচ্ছে। তো এই ক্ষেত্রে পরিসীমা বলে দিয়েছে মানে এই বাহুটার দৈর্ঘ্যটা তোমাকে নিয়েছে, তার সাথে যোগ করেছে এই বাহুটার দৈর্ঘ্যটা, আর তার সাথে যোগ করা হয়েছে এই বাহুটার দৈর্ঘ্যটা। তোমরা এই অঙ্কটাকে দুরকম ভাবে করতে পারো, আমি দুরকম প্রসেসই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো, এটাকে জাস্ট আমি একটুখানি ডান সাইডে সরিয়ে নিচ্ছি। এখানে বলেছে সমবাহু ত্রিভুজের পরিসীমা এত সেমি। ত্রিভুজের যেহেতু তিনটে বাহু থাকে তাহলে লিখে নিতে পারো তোমরা, তিনটি বাহুর দৈর্ঘ্য একত্রে 14.4 সেমি। তাহলে তোমাকে জিজ্ঞাসা করেছে একটি বাহুর দৈর্ঘ্য কত হবে, তাহলে লিখে নেবে একটি বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে, যখন তোমাকে তিনটে বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে সেই জায়গায় যদি তোমায় কম বাহুর সংখ্যা দিয়ে দেয় তাহলে তোমরা কি করবে না কম দৈর্ঘ্য বেরোবে, তাহলে এই ক্ষেত্রে তোমাদেরকে ভাগ করে নিতে হবে। তো তোমরা কি করবে, আমি যখন বলেছিলাম সরল সম্পর্ক হবে, এই কোনাকুনি গুণ করে নিতে বলেছিলাম। তার মানে কোনাকুনি যদি গুণ করো 14.4 এর সাথে তোমরা 1 গুণ করছো, তাহলে সেই ক্ষেত্রে 14.4ই কিন্তু পড়ে থাকছে, কারণ একের সাথে গুণ করলে তো সেটাই থাকে গুণফল। আর এইটা দিয়ে বলেছিলাম ভাগ করে নিতে, প্রত্যেক ক্ষেত্রে এই ভ্যালুটাই কিন্তু 1 থাকছিল, যার জন্য আমরা লিখছিলাম না। কিন্তু এই ক্ষেত্রে যেহেতু 3 আছে তাহলে আমরা 3কে লিখে নিলাম। তাহলে পরের লাইনে এখানে লিখে নিচ্ছি। আচ্ছা, পাশে আমি এককটা লিখে নিই, সেমি। তো এখানে হচ্ছে 14.4, তো পয়েন্টটার জন্য নিচেতে একটা 10 আসবে, কারণ পয়েন্টের পর দেখো একটা ডিজিট রয়েছে, আর নিচেতে হরেতে যেহেতু 3 ছিল এখানে 3ই কিন্তু পড়ে রইলো। তো এখানে আমি কাটাকুটিটা করে নিচ্ছি, 3 4 12 হয়, আর 3 8 24, আর এখানে পাশে হচ্ছে কি না সেমি, আর এইখানে হচ্ছে, তাহলে পরের লাইনে লিখে নিতে পারবো 48/10 সেমি। এখন পরের লাইনে আবার আমি লিখে নিতে পারবো 4.8 সেমি, কারণ নিচেতে 10 রয়েছে, যেহেতু একটা 0 রয়েছে পিছন দিক থেকে আমি একটা ডিজিটের আগে পয়েন্টটা বসিয়ে নিয়েছি। এর মানে কি বোঝাচ্ছে, আমার প্রতিটা বাহুর মান কিন্তু 4.8 সেমি, মানে এই যে বাহুটা আমি পেয়েছি এই বাহুটার ভ্যালু হচ্ছে কত 4.8 সেমি। এটা যেহেতু একটা সমবাহু ত্রিভুজ তাই হচ্ছে কি এই বাহুটার মানও হবে 4.8 সেমি, আর এই বাহুটার ভ্যালু হবে কত 4.8 সেমি। তো এখানে আমি লিখে নিতে পারি, অতএব ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 4.8 সেমি। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। তো আমি তোমাদের এর আর একটা প্রসেস রয়েছে, আমি সেই প্রসেসটাকেও তোমাদের করে দিচ্ছি। তো এই জায়গায় জাস্ট আমি বাম সাইডে যেটা করেছি সেইগুলো একটু ক্লিন করে নিচ্ছি। তো দেখো এখানে আমাদের কি বার করতে বলেছে, একটি বাহুর দৈর্ঘ্য কত সেমি বার করতে বলেছে। তাহলে আমি ধরে নিচ্ছি
যেহেতু বলে দেয়নি তাই ধরে নিচ্ছি, ধরি ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য কত, না সমান দিয়ে লিখে নিচ্ছি a সেমি। এই যে এইখানেতে দেখো ছবিটাতে আমরা এঁকে নিয়েছি a সেমি প্রত্যেকটা। তাহলে শর্তানুসারে বা বলতে পারো প্রশ্নানুসারে যে কোনো একটাতে লিখে নিয়ে তোমরা এখানে লিখবে, যেহেতু এটা পরিসীমা বলে দিয়েছে তাই তোমাদের যোগ করতে হবে। তাহলে a যোগ a যোগ a, তিনটে যোগ করার পর যোগফলটা কত সেইটা কিন্তু বলে দিয়েছে 14.4। তো এখানে যেহেতু একটা সমীকরণ গঠন করেছি, এখানে কিন্তু আমি কোনো ধরনের একক বসাবো না। এখন এখানে কতগুলো a রয়েছে, 1 2 3, তিনটে a রয়েছে। তাহলে পরের লাইনে আমি বা দিয়ে লিখে নেব 3 গুণ a সমান লিখে নিচ্ছি 14.4। পরের লাইনে আবার বা দিচ্ছি, আমি a লিখছি। এখন যেহেতু তিনটা এর সাথে দেখো গুণ ফর্মে রয়েছে, তাই ইকুয়ালের ডান সাইডে গিয়ে কি হবে না ভাগ হয়ে যাবে। তাহলে আমি লিখে নিচ্ছি 14.4 ডিভাইডেড বাই 3 ভাগ 3 লিখে নিলাম। পরের লাইনে আবার বা লিখছি, a দিলাম ইকুয়াল দিয়ে 14.4টার জন্য আমি এখানে 14.4 এর জায়গায় ওই পয়েন্টটার জন্য নিচেতে 10 লিখে নিচ্ছি একটা, আর এখানে যেহেতু হরেতে 3 ছিল আমি হরেতে 3টা বসিয়ে দিলাম। এবার দেখো সেম কাটাকুটি, 3 4 12 আর 3 8 24। তাহলে পরের লাইনে বা দিয়ে a সমান লিখে নিচ্ছি 48/10। পরের লাইনে আবার দেখো বা দিয়ে লিখে নিচ্ছি a সমান হচ্ছে 4.8। তাহলে এই ক্ষেত্রে দেখো আমি a এর ভ্যালুটা কিন্তু পেয়ে গেছি। তো এই ক্ষেত্রে আমি a কাকে ধরেছিলাম, আমি এ কিন্তু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ধরেছিলাম, একটা বাহুর দৈর্ঘ্য। তাহলে লিখে নিতে পারি, অতএব আমি ডান সাইডটাতে লিখে নিচ্ছি ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য কত, না 4.8। এখানে কিন্তু এককটা লিখতে হবে, আমি লিখে নিচ্ছি সেমি। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। তো এই নিয়মটাতে যদি তোমরা করতে যাও তোমাদের কিছু জিনিসের সতর্কতা থাকতে হবে। প্রথমত হচ্ছে এই বাগুলোকে লিখতে হবে, আর প্রতিটা বায়ের পাশে একটা করে কমা দিতে হবে। এখানে কোনো ধরনের একক তুমি ব্যবহার করতে পারবে না, এবং যেটা ধরবে সেই জায়গায় কিন্তু অবশ্যই ধরি শব্দটাকে লিখতে হবে, এবং এই শর্তানুসারে এই শব্দটাকেও লিখতে হবে। শর্তানুসারে বা প্রশ্নানুসারে এই জিনিসগুলো যদি তুমি লিখে দাও তাহলে তুমি কমপ্লিটলি ফুল মার্কস কিন্তু পেয়ে যাবে। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। তো এর বাকি অংশটা আমি পার্ট 2তে ডেসক্রাইব করে দেব। আর এটা একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল, তো তোমাদের যদি কোনো ধরনের ভিডিও রিকোয়ারমেন্ট হয় তোমরা আমাকে বলতে পারো, আমি আপকামিং ভিডিওর মধ্যে সেগুলো আপলোড করার চেষ্টা করব।